কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বাংলা বলছে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। মণিপুরের রাষ্ট্রপতি শাসনের 24 ঘন্টা হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত আমরা কেন্দ্রের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগ দেখতে পাইনি। এবং এই রাষ্ট্রপতি শাসন যখন হয়েছে তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে এবং সেখান থেকে তিনি তার ক্ষমতা বলে রাষ্ট্রপতিকে জানানোর পরেই এই রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে। এবং এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেছেন, যে বৈঠকেও ভারত মার্কিন বিবিধ বাণিজ্য চুক্তি সম্পর্কে আমরা জানতে পারছি। আজকে এই দুটি বিষয় অর্থাৎ মণিপুরের রাষ্ট্রপতি শাসন এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মার্কিন সফর এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক, সেই দুটি বিষয় নিয়ে চর্চা হবে আজকে বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে প্রথমেই তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র অঙ্কন দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়, রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক তীর্থরাজ বর্ধন, বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আজকের এই বাংলা বলছেতে আলোচনা করব, বিশিষ্টদের মতামত শুনব, তা হলো মণিপুরে রাষ্ট্রপতি শাসনের 24 ঘন্টা এবং এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে বিশেষ কোনো উদ্যোগের কথাও জানতে পারা যায়নি। বিতর্কিত অডিও টেপে স্পষ্ট হিংসার দায় এড়াতে পারেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ন্যায় বিচারের স্বার্থে গ্রেপ্তার হতে হবে কি বীরেনকে, উঠছে প্রশ্ন। বিশ্ব আদালতের নির্দেশে বিতর্কিত অডিও টেপের কণ্ঠস্বর কার তা ঠিক করতে পাঠানো হয়েছিল ট্রুথ ল্যাব গবেষণাগারে। চলতি মাসের 4 তারিখে ওই সংস্থা জানিয়ে দেয় বিতর্কিত অডিও টেপের কণ্ঠস্বর বীরেনেরই। ওই অডিও টেপে বীরেনকে বলতে শোনা গিয়েছে মণিপুরে হিংসা শুরু করিয়েছেন তিনি। কুকি সম্প্রদায়ের মানুষকে শায়েস্তা করতে এই হিংসায় মদত দিয়েছেন সেই সময়ের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সংবিধানের নামে শপথ নিয়ে জাতি দাঙ্গায় মদত দেওয়ার অপরাধে কি বিচার হবে বীরেন সিং এর? আরো প্রশ্ন উঠছে, কেন্দ্র তো গত 1.5 বছর ধরেই জানতো মণিপুরে কি ঘটছে, তবে এতদিন বীরেনকে কুর্সিতে বসিয়ে রাখা হলো কেন? লোকসভা নির্বাচনে যাতে কোনো ছাপ না পড়ে সেই জন্যই কি চুপ করে বসেছিল কেন্দ্র? 4 ফেব্রুয়ারি ট্রুথ ল্যাবের রিপোর্ট পেলেও পদত্যাগ করতে 9 তারিখ কেন লেগে গেল? দিল্লির ভোট ছিল 5 ফেব্রুয়ারি আর ফলাফল ছিল 8 ফেব্রুয়ারি। সেই কারণেই কি দেরি পদত্যাগে? এইসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কেন্দ্র কি দায় এড়াতে পারে? শীর্ষ আদালত কি সেই সব প্রশ্ন খতিয়ে দেখবে? এদিকে বিজেপি শাসিত রাজ্যেই রাষ্ট্রপতি শাসন নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বলার কোনো অপেক্ষা থাকে? নিশ্চয়ই ব্যর্থতা, নাহলে প্রাচ্ছাদ পেলে না কেন, একটা লোক পেল না কেন, একটা অল্টারনেটিভ পেল না? একদিন ক্ষমতায় থাকার পরেও কোনো মানুষ তৈরি করেনি আর কি, একজন অত্যাচারী তৈরি করেছেও তাকে চলে যেতে হলো। ভিড় করে আসা অজস্র প্রশ্নের মধ্যেই শান্তি খুঁজছে মণিপুরবাসী। মেইতেই, কুকি, জো, নাগা নানা জাতি সম্প্রদায়ের মধ্যে মৈত্রী ফিরবে কোন পথে? উত্তরের জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে মার্কিন সফররত প্রধানমন্ত্রী দেশে ফেরা পর্যন্ত। প্রধানমন্ত্রী বিদেশে থাকাকালীনই রাষ্ট্রপতির শাসন জারি হয় মণিপুরে। প্রধানমন্ত্রী তার বিশেষ ক্ষমতা বলে রাষ্ট্রপতির কাছে ওই সুপারিশ করেছেন বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে বসবে ক্যাবিনেট বৈঠক, সেখানে উঠবে মণিপুর প্রসঙ্গ। তখনই হয়তো ক্যাবিনেট নির্দিষ্ট সিদ্ধান্ত নেবে বলে মনে করে পর্যবেক্ষকদের অনেকে। কলকাতা টিভি। দুটি বিষয় রয়েছে। এক হচ্ছে বিজেপির বীরেন সিং এর একটা বিকল্প বেছে নিতে না পারা, আরেকটি বিষয় হচ্ছে বীরেন সিং এর এই যে তার অডিও কণ্ঠ যেটা আমরা পেয়েছিলাম, যে কণ্ঠস্বর পাওয়া গিয়েছিল এবং ট্রুথ ল্যাবের পক্ষ থেকে গত 4 ফেব্রুয়ারি জানিয়ে দেওয়া হয়েছিল যে এই কণ্ঠস্বর বীরেন সিং এরই। এই দুটি বিষয় ফলে তার একটা শাস্তির বিষয় আসছে। আমি প্রথমে আসবো ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দিকটি নিয়ে। আমি অঙ্কন দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে আমার প্রশ্ন, যে এই যে দলের মধ্যেই কে বিকল্প হতে পারে তা নিয়ে একটা সহমত তৈরি হলো না, এটা কি কেন্দ্রীয় নেতৃত্বের, রাজ্য নেতৃত্বের ওপর নিয়ন্ত্রণের অভাব,
না, দল পরিষ্কারভাবে প্রথম কথা জানিয়ে দিয়েছেন, দেখতে পারবেন দিল্লির নির্বাচনও সম্পন্ন হয়েছে, ওখানেও কিন্তু যতক্ষণ না প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং সম্পন্ন হয় ততক্ষণ অবধি কিন্তু আমরা কোনো জায়গার সম্পর্কে, সেই জায়গার প্রশাসনিক প্রধান কে হবেন, সেই বিধায়ক দলের নিয়ে সেই বৈঠকের আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারি না। এক্ষেত্রেও বলা হয়েছে প্রধানমন্ত্রী, মানুষ সাফার করবে তার জন্য না মানুষ তো সাফার করবে না, মানুষের কোথায় সাফার করার জায়গা রয়েছে? প্রত্যেকটা দল তার নির্দিষ্ট পদ্ধতিতে শপথ, মানে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ ইত্যাদি করে। 4 ফেব্রুয়ারি ট্রুথ ল্যাবের রিপোর্ট এসেছিল। 10 ফেব্রুয়ারি 2025 সুপ্রিম কোর্ট আবার বলেছেন যে ট্রুথ ল্যাবের যে রিপোর্ট এসেছে সেটাকে আবার রিইনভেস্টিগেট করা হোক। সেটা তো 10 তারিখ বলেছে, 9 তো তার আগে তো তিনি রিজাইন করে দিয়েছেন। সেটা তার ব্যাপার, আর দলের মধ্যের ব্যাপার, সেটা তার যে রিজাইন করেছেন মানে আজকে কিছু নয়, রেজিগনেশন প্রথম কথা নির্বাচনের ফলাফল ছিল সেইটার সাথে কোনো সম্পর্ক নয়। যদি সেই রকম আপনি সম্পর্ক ধরেন, এর আগে মণিপুরে 10 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, 10 বার রাষ্ট্রপতি শাসনের মধ্যে 8 বার কংগ্রেসের শাসন। গত 1.5 বছর ধরে তো এই কাণ্ড চলছে মণিপুরে। এতদিন ধরে আমরা তো দেখেছি কংগ্রেস প্রায় 20 মাস ধরে দাবি করছে রাষ্ট্রপতি শাসনের। কেন করেনি রাষ্ট্রপতি শাসন? না, কংগ্রেস রাষ্ট্রপতি শাসনের দাবি তো করবেই, কারণ কংগ্রেসই তো মণিপুরের এই যাবতীয় জাতি দাঙ্গা বা জাতি সংঘর্ষ, গোষ্ঠী সংঘর্ষের জন্মদাতা তো কংগ্রেস। এতদিন ধরে তো আপনাদের সরকার রয়েছে, তো আমাদের সরকারের সময় আমাদের সরকারের সময় তো সেই প্রবণতা কমেছে। আপনি যদি প্রবণতা কমার এটা নিদর্শন। অবভিয়াসলি আপনি পরিসংখ্যানে যাবেন, তাহলে পরিসংখ্যান নিয়ে আলোচনা হোক। নরসিমহা রায়ের প্রধানমন্ত্রী ছিলেন যখন 1991 থেকে 1996, 2 বছর আমরা জানি। আমি ওই জায়গাটাতে যাব না। আমার বক্তব্য এই যে ধরুন ট্রুথ ল্যাবের রিপোর্টটা নিয়ে, ট্রুথ ল্যাবের রিপোর্ট আপনি এত কথা বলছেন, তো ট্রুথ ল্যাবের রিপোর্ট এখন অবধি সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে? আপনাদের দল থেকে গুরুত্ব দেয়? রিপোর্ট যদি সুপ্রিম কোর্টে মান্যতা পায় তারপর কথা হবে না। তাহলে বীরেন সিং মানে রিজাইন করলেন কেন? কি অদ্ভুত কথা! তাহলে তো অনেক জায়গায় অনেক মুখ্যমন্ত্রী রিজাইন করেছেন। আমি বলছি তাহলে হরিয়ানায় তো আমাদের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার রিজাইন করে তারপর নায়ব সিং সাইনি এসেছিলেন। দলের আভ্যন্তরীণ বিষয়, দল কি আপনাদেরকে জবাব দেবে নাকি যে কে কোন মুখ্যমন্ত্রী? অবশ্যই দল আমাকে জবাব দিতে বাধ্য নয়, কিন্তু মণিপুরের জনগণ এই জবাবটা অবশ্যই নিশ্চয়ই চাইবেন যে এরকম ভাবে একজন মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে, এবং এরকম ভাবে তো নয়, পার্টির আভ্যন্তরীণ বিষয়, পার্টির আভ্যন্তরীণ বিষয়। তাহলে তো তাকে সেটা ভাবতে হবে যে এই মুহূর্তে একটা পার্লামেন্টারি বোর্ডের মিটিং হতে পারে না, প্রধানমন্ত্রী বাইরে আছে, তাহলে আমাকে সেই কথা আমাকে দেখতে হবে। হ্যাঁ, তা হবে তো। পার্লামেন্টারি বৈঠকে বিজেপির সিদ্ধান্তটা কিভাবে দেখছে কংগ্রেস, শুনি। আমরা প্রথম দিন থেকে বলে আসছি, তবে বিজেপির প্রতিনিধি এর আগে কংগ্রেস আমলের বিভিন্ন সময় অন্তত 8 বার প্রেসিডেন্সি রুল হওয়ার কথা বললেন। দেখুন, সেই সময়কার ঘটনাবলী এবং আজকের ঘটনাবলীটা দুটো এক নয়। আজকের ঘটনাবলীটা হচ্ছে একদম সরাসরি জাতি দাঙ্গা, এবং জাতি দাঙ্গা তা লাগানো আমরা প্রথম দিন থেকে অভিযোগ করে আসছি। অনেক অভিযোগ আমরা সেখান থেকেও পেয়েছি যে এই যে কুকি এবং মেইতেই, কুকিরা খ্রিস্টান সম্প্রদায় এবং মেইতেইরা মোটামুটি হিন্দু সম্প্রদায়, এবং এইটা এর মধ্যে চার্চের ব্যাপার একটা আছে, এবং এর মধ্যে আমরা আরএসএস এর ইনভলভমেন্টের কথা আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে সংঘ পরিবারের একটা কাজ এখানে হচ্ছে, যার পরিণতিতে কিন্তু মণিপুরে এই এবারের জাতি দাঙ্গাটা। এবারে কল্পনা করুন, আমরা দেখেছিলাম দুজন মহিলাকে কিভাবে বিবস্ত্র অবস্থায় রাস্তায় নিয়ে যাচ্ছে। আপনি ভাবতে পারেন যে তার বেশ কদিন আগে দিল্লির একটি পুলিশ স্টেশনে একটা 0 FIR হয়েছিল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে। আমরা কেউ জেনেছিলাম? ছবিটা দেখার পর আমরা জেনেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন, ওই 0 FIR পাওয়ার পরে কিন্তু তিনি গেছিলেন মণিপুরে। কি ব্যবস্থা নিয়েছিলেন? বলেছিলেন এই সমস্ত ঘটনাটাই সামনে আসেনি, উল্টে পরে যখন সেইটা আমরা দেখতে পেলাম, প্রথম কথা যেটা বলা হলো কি যে এসব ঘটনাকে সামনে আনা হলো কেন। অর্থাৎ সেইটা ঘটনা না সামনে আনলে আমরা আরোই কিছু জানতে পারতাম না, এবং আরো কত কি, মানে এটা তো মুখ্যমন্ত্রী নিজের কথা যে এরকম ঘটনা আরো অনেক ঘটেছে। মুখ্যমন্ত্রী নিজের ঘটনা যে এটা তো একটা দুটো দেখছেন, এরকম ঘটনা অনেক ঘটেছে, এবং পরবর্তীকালে তার বক্তব্য শুনছি যে এগুলো তারাই করিয়েছে। তো আমরা ওই জন্য প্রথম থেকেই বলে আসছি, আজকে যে ব্যাপারটা হলো, দেখুন প্রধানমন্ত্রী অডিও টেপের দায়িত্ব কংগ্রেস নিচ্ছে, অডিও টেপের দায়িত্ব কংগ্রেস দিতে হবে। তাহলে আপনি বলছেন কি মুশকিল কথা, এটা এই দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। যে তুমি বললে না যে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে, এটা তো প্রসিকিউশনের ব্যাপার, এটা যারা তদন্ত করছে তারা সরকারি আধিকারিক। আচ্ছা বলুন তো, আপনি এটা বললেন জাতি দাঙ্গাটা আলাদা,
তাহলে 1993 যখন 1000 নাগা সম্প্রদায়ের লোক মারা গেছিল সেটা কি জাতি দাঙ্গা ছিল না, সেটা কি হাবিবুর খেলা ছিল? 2025 সালে কথা বলছি। ও তার মানে আপনাদের সময় নিয়ে আলোচনা হবে না, মেশিনের পেছনে যাচ্ছি না। 2025 সালে কথা হচ্ছে, মিলিটেন্ট গ্রুপগুলোকে বাঁচিয়েছিলেন কেন? কথা হচ্ছে সেখানে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ অপারেশন কেন সই করেছিল না আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী? এখানে সরকারের বিরুদ্ধে অভিযোগ, হাতে পেনের বদলে বন্দুক তুলে দেওয়ার কাজ করেছিলেন আপনারা। মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমি হত্যা করেছি, আমি হত্যা করেছি, মুখ্যমন্ত্রী নিজে বলছেন আপনারা কুকিদের হাতে পেনের বদলে মোবাইলের বদলে বন্দুক তুলে দিয়েছেন, আমি বন্দুক তুলে দিয়ে জ্বালানোর কাজ কংগ্রেস করেছিল। আমরা প্রথম থেকে অস্বীকার করলে হবে না, এই জাতি দাঙ্গার স্রষ্টা হচ্ছে কংগ্রেস। আমি আসবো তৃণমূল কংগ্রেসের সমর্থক তীর্থরাজের কাছে। তীর্থরাজ, এই যে ঘটনা ঘটেছে তার দায় কি কেন্দ্রীয় সরকার এড়াতে পারে, কি মনে করছেন? না, কংগ্রেস দায়িত্ব নেবে না। কংগ্রেস 20 বছর আগে কি করেছে, বিজেপি এখন কি করছে তা আমি জানি না। আমি পরিসংখ্যান যা দিতে পারি তাতে 250 মানুষ মারা গেছেন এবং 60,000-এরও বেশি মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। এই দায়িত্বটা কে নেবে? নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে যে বিজেপি ইনক্লুসিভভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারছে না, এটা তো নতুন না। এই যে নর্থ ইস্টার্ন স্টেটগুলোর ফ্যাক্ট, মানে এদের ইতিহাস কি সেটা জানতে হবে, যে এদেরকে মেইন স্ট্রিম রাজনীতিতে আনার জন্য একটা ভালো রকমের গভর্নেন্স প্রয়োজন। সেইটা বিজেপি এসেনশিয়ালি, আমি তো বিজেপি নিয়ে, আমি তো 2014 পরবর্তী সময় নিয়ে কথা বলবো, কারণ 2014 পরবর্তী সময় তারা সরকারে এসছে। আজকে এই যে সংবিধানের প্রতি একটা অবজ্ঞা, আর্টিকেল 174 অফ দ্য কনস্টিটিউশন বলছে যে প্রতি 6 মাসে নতুন করে অ্যাসেম্বলি সেশন ডাকতে হবে। আগের দিন পর্যন্ত ডাকা হলো না, রাত্রিরে দুম করে। আর বীরেন সিং রিজাইন করলেন, খবরে বেরিয়েছে যে বীরেন নিজে রিজাইন করতে চাননি, তারপরে হোম মিনিস্টার তাকে রিজাইন করিয়েছেন। আজকে যেই বিজেপি জানলে ভাই না, অফ কোর্স বলেছে, এটা বিজেপি সোর্স না। জাগো বাংলা কেন, এটা সমস্ত লিডিং চ্যানেলস কভার করেছে যে অমিত শাহ একেবারে ফোর্স রেজিগনেশন, একদম এই মিথ্যাচার চলবে না, এই মিথ্যাচার বাংলার মানুষ শুনবে না। বাংলা চালাও আগে ভাই, বাংলা চালাও, বাংলা চালাও আগে। মণিপুরের একটা পঞ্চায়েতের সিট পাও না, এতক্ষণ বলছো আমি তো বুঝেছি, কিন্তু তুমি আগে বলো তো, যে তুমি বললে ফোর্স রেজিগনেশন, কে বলেছে রেজিগনেশন? আমি এটা পিসি ভাইপোর দল নয়, এটা পিসি ভাইপোর পার্টি নয়, দল না নাই হতে পারে, এটা পিসি ভাইপোর পার্টি নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, যে মুখ্যমন্ত্রী সবিতা বন্দ্যোপাধ্যায়কে পারবে না মণিপুরে সৌগত চট্টোপাধ্যায় জাহাজকে বিভক্ত করে হাঁটিয়েছেন আপনারা। এই ঘটনা মালদায় ঘটেছে, দায়িত্ব নেই, লজ্জা, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা, মালদায় ঘটেছে, জলপাইগুড়িতে ঘটেছে, আর আলিপুর খালিস্তানি জঙ্গিদেরকে কি করা উচিত? কি খালিস্তানি জঙ্গিদের কি করা উচিত? তারা খালিস্তানি জঙ্গি ছিল, সেই প্রমাণ ভারতবর্ষ পার্লামেন্টে প্রমাণ করুক। খালিস্তানি জঙ্গিদেরকে যা ট্রিটমেন্ট দেওয়া ট্রিটমেন্ট দেওয়া হবে। আপনারা জঙ্গি রাজনীতি, আপনারা জঙ্গিদের পক্ষে আপনারা জঙ্গিদের ব্যথা আসবে। বিশ্লেষক বিশিষ্ট সাংবাদিক সম্বিত পালের কাছে আমার প্রশ্ন, এই যে ঘটনাটা ঘটছে, একদিকে যেমন বীরেন সিং তার কোনো বিকল্প খুঁজে বার করতে পারল না, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল এবং বীরেন সিং এর বিরুদ্ধে যে অভিযোগ, এবং সেই জায়গা থেকে মণিপুর নিয়ে ভারতীয় জনতা পার্টির যে যতগুলো পদক্ষেপ, এখনো অবধি সঠিকভাবে কিছু ক্ষেত্রে পদক্ষেপই করতে পারেনি, আর যে পদক্ষেপগুলো করেছে সেগুলো সেক্ষেত্রে বুমেরাং হয়ে গিয়েছে কিছু ক্ষেত্রে। আপনার কি মনে হয় বিজেপির কি সার্বিক ক্ষেত্রে, সাংগঠনিক এবং প্রশাসনিক ক্ষেত্রে এটা ব্যর্থতার নজির বলে মনে করছেন? বীরেন সিং যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যেভাবে এই অবস্থার মোকাবিলা করার চেষ্টা করেছেন সেটা যে ফলপ্রসূ হয়নি সেটা পরিষ্কার, কারণ প্রায় 250-র মতো মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ ডিসপ্লেসড হয়েছেন, এবং এই 21 মাস হয়ে গেছে এই যে এথনিক ভায়োলেন্স মেতি আর টুপিদের মধ্যে, সেটাকে থামানো যায়নি। এবং বারবার করে অভিযোগ উঠেছে যে বীরেন সিং তিনি এই যে জাতি দাঙ্গা ওখানে চলছে তাতে উস্কানি দিয়েছেন, সরাসরি তার প্রতি অভিযোগ উঠেছে, এবং তাদের যে সহযোগী দলগুলি তারা অনেকে প্রত্যাহার করে নিয়েছে তাদের সমর্থন এই সরকারের থেকে। এখন বীরেন সিং 21 মাস পরে হঠাৎ করে তার বিবেকে দংশন হলো এবং তিনি রিজাইন করলেন এমন তো নয়। তিনি কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছে বিজেপির তার নির্দেশেই এই রেজিগনেশন দিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারো মনে থাকার কথা নয়। কিন্তু বিজেপি যেটা করতে ব্যর্থ হয়েছে আবারও, সেটা হচ্ছে যে একজন বিকল্প মুখ্যমন্ত্রী বাঁচতে ব্যর্থ হয়েছে। হয় কেউ দায়িত্ব নিতে চাননি এই অবস্থায়, অথবা সর্বসম্মত কোনো ক্যান্ডিডেট উঠে আসেনি। এর দুটোর মধ্যে একটা, যে কারণে কোনো মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া যায়নি। উল্টো দিকে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল মণিপুরে, যে 6 মাসের মধ্যে আপনাকে আবার একটি বিধানসভার অধিবেশন ডাকতে হবে
এবং তার ঠিক আগেই যে অধিবেশন ডাকার কথা হয়েছিল 10 তারিখ এবং ঠিক তার আগেই বীরেন সিং পদত্যাগ করলেন 9 তারিখ, সেটা থেকে পরিষ্কার, এবং তারপরে ওই সাংবিধানিক সংকট থেকে বাঁচার এটাই একমাত্র পথ ছিল। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এটা সাসপেন্ডেড অ্যানিমেশনে রয়েছে এখন এই বিধানসভা, কাজেই বিজেপি যে পুরোই ক্ষমতা নিজের হাত থেকে ছেড়ে দিয়েছে এবং একটা ফ্রেশ ইলেকশনের দিকে যেতে চাইছে এমনটা নয়। তারা ভবিষ্যতে যদি পারে তাহলে কাউকে একজন মুখ্যমন্ত্রী পদে বসাবে। কিন্তু যেটা প্রশ্ন এবং যেটা বিরোধীরা বারবার করছেন এবং সেটাই স্বাভাবিক প্রশ্ন, যে এতদিনেও কেন এই ধরনের জাতিদাঙ্গা থামানো গেল না, যেখানে কেন্দ্রীয় সরকার বিজেপির এবং রাজ্য সরকার বিজেপি। একবারে আমি আসবো মৈনাক পুততুণ্ডর কাছে, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই যে ভারতীয় জনতা পার্টি এতদিনেও জাতিদাঙ্গা থামাতে পারলো না, এর পেছনে বিজেপির কোন মানসিকতা আপনি দেখতে পান? জাতিদাঙ্গা যে থামলো না, দেখুন আমার কথা কি ইকো হচ্ছে? আমি শুনতে পাচ্ছি, বলুন। ওকে, জাতিদাঙ্গা যে থামলো না, দেখুন এবারে 2023 সালের ঝামেলাটা শুরু হওয়ার পরে কিছুদিন পরেই কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বীরেন সিং যদিও সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে, কিন্তু কুলদীপ সিং তাকে স্টেটের একজন সিকিউরিটি অ্যাডভাইসার হিসেবে নিয়োগ করা হয়েছে সেন্টার থেকে। তিনি স্টেটের একজন নতুন ডিজিপি কে সিলেক্ট করেছেন যিনি কখনো মণিপুরে সার্ভ করেননি, এবং স্টেটের ল অ্যান্ড অর্ডার যে মেশিনারি সেটা মুখ্যমন্ত্রী বীরেন সিং অপেক্ষায় যে ডিফ্যাক্টো যিনি হোম মিনিস্টার হয়ে গিয়েছিলেন স্টেটের কুলদীপ সিং, অনেকটা তাদের হাতে চলে গিয়েছিল। তাহলে এই যে সমস্যাটা যেটা এতদিন ধরে চলছে, সেটাকে শুধুমাত্র আমি এরম ভাবে দেখবো না যে এটা মুখ্যমন্ত্রী বীরেন সিং এর একার একটা ফেলিওর বা ওইখানে বিজেপি দলের একটা সামগ্রিক ফেলিওর হিসেবে কিন্তু আমি এটাকে দেখবো না। যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, যেখানে এথনিক ইস্যু রয়েছে, যেখানে অবশ্যই রিলিজিয়াস ইস্যু রয়েছে। আমরা সবাই জানি যে কুকিজ মুখ্যত তারা খ্রিস্টান এবং মৈতেইরা হিন্দু, এবং সেন্টার অ্যান্ড স্টেট সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশন একটা কোঅর্ডিনেশনের বিরাট সমস্যা কিন্তু এখানে হয়ে গেছে, অনেকগুলো ইস্যু মিলিত আছে। আরেকটা কথা যেটা আন্তর্জাতিক ইস্যুটাও এখানে আমাদেরকে একটুখানি দেখতে হবে। মণিপুরের লোকেশনটা দেখুন, মিয়ানমারের পাশে, মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে, এবং মিয়ানমারের এখনকার যে পরিস্থিতি, অত্যন্ত অশান্ত পরিস্থিতি, কোনো সেন্ট্রাল সরকার অ্যাজ সাচ নেই, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জায়গাতে রুল করছে, এবং এই মণিপুরের অশান্ত পরিস্থিতি, পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিস্থিতি, এই দুটোকে কিন্তু একটু একসাথে মিলিয়ে দেখার প্রয়োজন আছে। মণিপুরের থ্রু দিয়ে যে ড্রাগ ট্রেডটা হয়, ওই বর্ডারটা ইনসিকিউর থাকলে, আনস্টেবল থাকলে সেখানে লাভ কাদের হয় সেটাও কিন্তু এখানে দেখার আছে, শুধুমাত্র একজন ব্যক্তিকে দোষ দেওয়ার আগে। অবশ্যই আমরা এই নিয়ে আলোচনা চালাবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হচ্ছে। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আলোচনা চলছিল মণিপুরের পরিস্থিতি নিয়ে। সরাসরি অভিযোগ বিরোধীদের যে এই যে পরিস্থিতিটা হয়েছে, সেখানে বীরেন সিংকে আগে থেকে যে তাকে পদত্যাগ করাতে বাধ্য করা, সেই বিষয়টি আগে হতে পারত, সেটা হয়নি। দ্বিতীয়ত, সে সরে যাওয়ার পর বিকল্প কে হতে পারে সেটা নির্ধারণ করতেও বিজেপি দেরি করেছে। রাষ্ট্রপতি শাসন এত দেরিতে, এবং তার মধ্যে বহু মানুষ নিহত, নিখোঁজ এবং বহু মানুষ আহত। একটা মণিপুরের এই যে প্রায় বিপুল জনসংখ্যা, তারা কিন্তু একটা দীর্ঘদিন ধরে 2023 মে থেকে দীর্ঘদিন ধরে তারা শান্তিতে নেই। এবং এই মুহূর্তে বিজেপি জোড়া লাড্ডুর যে শাসন ওখানে কেন্দ্রে এবং রাজ্যে, সেই বিজেপি নিজেকে বাঁচানোর জন্য যতটা চেষ্টা করেছে, ততটা মণিপুরকে বাঁচাতে চেষ্টা করেনি, এটা অভিযোগ বিরোধীদের। অঙ্কন দত্ত উত্তর শুনবো। শুনুন, দ্য টার্বুলেন্ট ইয়ার্সে কিন্তু খুব পরিষ্কারভাবে প্রণব মুখোপাধ্যায় লিখেছিলেন যে 1980 পরবর্তী সময়কালে যেভাবে মণিপুরে এই ধরনের গোষ্ঠী সংঘর্ষ, জাতিদাঙ্গা ইত্যাদি তৈরি হয়েছিল, সেইখানে যখন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, কোনো বিরোধী, তখনও বিজেপি বিরোধী ছিল, কংগ্রেসের মতোই আমরা বিরোধিতা করতাম, কিন্তু যখন রাষ্ট্রের প্রশ্ন আছে তখন কিন্তু আমরা এই শকুনের রাজনীতি করিনি। বলুন তো, যখন রিসাং কেসিং এই কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যখন পদত্যাগ করেছিলেন, ঠিক এই রকম ঘটনায় কোন বিরোধী দল বিজেপি একটা সোজা প্রশ্ন করি। এই যে বীরেন সিং এই যে এতদিন ধরে, তো ধরুন 9 তারিখে রিজাইন করেছেন, তার আগে যে সরকারটা চালাচ্ছিলেন সেই প্রশাসনটা মজবুত ছিল বলে আপনারা বিজেপি মনে করে কি? হ্যাঁ, মজবুত ছিল তো। তাহলে এত দাঙ্গা হাঙ্গামা এত কিছু হচ্ছিল, সেটাকে সামলানো যাচ্ছিল না কেন? আপনি যদি মণিপুরের শেষ 25 বছরের ইতিহাস দেখেন,
তাহলে মণিপুরের যেই সময়টা ধরুন একদম মানে আপনি ইউপিএ জমানার কথা বলছেন, আমি আবার একটা কথা বলছি, আমি এখানে তুলনা মানে করছি এটা না, কি বেটারের হিসেবে বলছেন? বেটারেরও হিসেব নয়, তাহলে কি? এইটা আপনাকে বুঝতে হবে যে 2008 এর পর থেকে কিন্তু ইনসার্জেন্সটা শুরু হলো। 2008 এ যে 2014 থেকে আপনাদের সরকার কেন্দ্রে, হ্যাঁ। আর ওখানে যে সরকার, একদম। সেই সরকারটা কি আইন শৃঙ্খলার শাসন ছিল বলে মনে করেন? তো আমি তাহলে বলছি 2008 এর পর থেকে আপনি যখন ওখানে জাতি দাঙ্গার ডেথ টোল দেখবেন, তার তুলনায় যখন 1/3 ভাবে নিচে নেমে পড়ছে, তাহলে আপনি বলবেন যে না, তাহলে আপনি পুরনোর সাথে তুলনা করতে পারেন না, ঘটনাটাকে তুলনা করতে পারেন না। বেশ, বেশ, বলুন না, আমি 10 সেকেন্ডের কথা দর্শকও বুঝতে বলছি পেরেছে। যে ইন্দিরা গান্ধীর সময় যখন 6 বছর ওখানে বিজেপি ছিল, মনে করে তো যে সেই ওখানে সময় আইন যখন শৃঙ্খলার ওখানে শাসন ছিল। 1,500 মানুষ দর্শক মারা আগে গেছিল, বিচার করে নেবে, আসবে 1,500 কংগ্রেসের মানুষ কাছে। মারা গেছিল। বিজেপি কি বিজেপির করতে নেতাকে পারেনি যা রাজনীতি করা করতে উচিত ছিল? দেখেছেন? সংক্ষেপে শুনি, বিজেপি কি করতে পারেনি যা করা উচিত ছিল? বিজেপি যেটা করতে পারেনি সেটা হচ্ছে, বা বিজেপি যেটা এখানে করার কোনো প্রশ্নও ছিল না, কারণ তারা এইটাকে বরঞ্চ এখান থেকে তারা ফায়দা লুটতে চেয়েছিল, সেটা হচ্ছে যে এই যে জাতি দাঙ্গা খ্রিস্টান এবং হিন্দু, যেটা আমরা বারবার করে বলে আসছি যে মেইতেই, আপনারা বলছেন এটা রাজনীতি করেছে বিজেপি, বিজেপি কি করতে পারতো কি করেনি? সেটা হচ্ছে যে জাতি দাঙ্গাতে হাওয়া না দেওয়া উচিত ছিল। তাহলে আপনাদের সময় জাতি দাঙ্গায় আমাদের- কে হাত শুনি দিয়েছিল? শুনি না, কংগ্রেসের কথাটা শুনি না। কে হাওয়া আপনার সময় দিয়েছিল? তো কেউ সরকার বলেনি, দেয়নি, অঙ্কন, আপনার সরকার সময় তো দেয়নি, কেউ বলেনি, শুনি। সরকার দেয়নি। এই যে বারবার করে আমরা ডাবল ইঞ্জিন সরকার করি, মণিপুরের ঘটনা প্রমাণ করলো যে ডাবল ইঞ্জিনের যে প্রতিপাদ্য যে ব্যাপারটা, যেটা বিজেপি এতদিন প্রচার করছে, এটা কিন্তু মণিপুরে এসে ঢাকা ফেল করলো। আপনাদের এটা সময় বিজেপিকে স্বীকার সাকসেসফুল করতে ছিল হবে। তো, তাহলে তার বলুন। চেয়েও বড় কথা হচ্ছে যে এতগুলো এমএলএ বা এত ক্ষমতা থাকার পরেও, এতদিন ক্ষমতায় থাকার পরেও তারা একটা অ্যাসেম্বলি, তারা নেতা ঠিক করতে পারলো না, যার জন্য অ্যাসেম্বলিটাকে সাসপেন্ডেড অ্যানিমেশন বা বেশ, করতে পারেনি। সমাধি আরে করা আপনারা হলো। হরিয়ানার বিরোধী দলনেতাকে সমর্থক নমাসে তীর্থরাজের কাছে, ঠিক করতে পারেনি। তীর্থরাজ, যেটা আপনার কাছে আমার নমাসে প্রশ্ন, ঠিক করতে পারেনি, এই যে হরিয়ানার বিরোধী দলনেতা পদ বিজেপি কি থেকে। করতে পারতো কি আমি করেনি? বলতে চাই বিজেপি কি করতে পেরেছে। আমরা বিজেপির সাকসেস একটু ফোকাস করি। যে জুডিশিয়াল প্যানেলটা পার্লামেন্টকে রিপোর্ট করার কথা ছিল ভায়োলেন্স নিয়ে, সমস্ত রিপোর্ট নিয়ে, সেটা ওই ইডি ডিরেক্টরের মতোই সেই প্যানেলটার আরো এক্সটেনশন হয়েছে। রেখা শর্মা ফেক সন্দেশখালি নিয়ে প্রোপাগান্ডা করেছেন, মণিপুরে 3 জনকে বিবস্ত করে ঘোরানো হয়েছে, সেখানে রেখা শর্মা ছিলেন না। ফেক জার্নালিস্ট কোনটা? মারা গেছে। সন্দেশখালী নিয়ে ফেক বলা যাবে না। কেন ফেক সন্দেশখালী নিয়ে ফেক বলা যাবে না। আরে ফেক না, মাঝখানে বাংলার নারীদের নিয়ে এই অসভ্যতা আমরা মেনে নেব না। বেশ। ফেক বলা মানে হচ্ছে। ওখানে যাওয়ার সময় পাননি, সেটা ঠিক আছে তো? ওখানে যাওয়ার সময় পাননি, ওখানে যাওয়ার সময় পাননি। আরে, বেশ, ঠিক আছে, শুনে তোমাদের নিন। দিল্লি নেতারা এসে পশ্চিমবাংলায় কি করেছে? ঠিক আছে, অঙ্কন, তথাগতরা বাকিদের কি বলেছেন কথাটা শুনুন। তোমাদের তীর্থরাজ নেতাদের শেষ করুন। সম্বন্ধে? তীর্থরাজ তোমাদের শেষ করুন। নেতারা বাইরে থেকে এসে কি আরে, বলেছে? আরে, এটা সঙ্গে। লোকসভা না, অঙ্কন, এটা লোকসভা না, লোকসভায় রাজনীতি আরে, এটা লোকসভা হয় না। লোকসভা না, এটা আবার ফেক নিউজের ফ্যাক্টরি হতে পারে না। না না, ফেক নিউজের ফ্যাক্টরি তো নয়। আপনাকে বলার সময় দেওয়া হয়েছে। শুনি, শেষ করুন। বিজেপি হেল্পলেস, আরে তৃণমূলের হলেই মতো মানুষ। নয়, তৃণমূলের মতো মিথ্যাচার দিয়ে চলছে না। 2026 এর ক্যান্ডিডেট লিস্ট ঠিক করুন আরে ভাই, আপনারা তোমরা বসে। ঠিক করো। হ্যাঁ, এখন পিসির এইটাই দল, হলো ভাইপোর কথা। দল আলাদা হবে কিনা সেটা ঠিক সেটা করো। তথাগত বাবু আরে কতবার বাবা বলেছেন বলেছেন, শুভেন্দু দল অধিকারীকে। টেকাতে পারবে না। শুভেন্দু অধিকারী দল সুকান্ত টেকাতে পারবে মজুমদারকে না। প্রকাশ্যে বেশ, চলে এসেছে। আমি আসবো তাহলে আমাদের বুঝতে হবে যে প্যানেলের কাছে। একটা right angle। এই মণিপুরের সমাধান সূত্রটা কোন পথে যেতে পারে? মানে কেন্দ্র এবং রাজ্য সরকারের কি ভূমিকা, বা রাজনৈতিক দল হিসেবে বিজেপির থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভূমিকা প্রত্যাশা করেন একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একজন মণিপুরের জায়গা থেকে, যদি আমরা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেখি দেশের? সম্বিত পাল। সম্বিত, আপনি শুনতে পাচ্ছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি মৈনাক প্রতিদ্বন্দ্বীর কাছে যাব। আমি মৈনাক বাবু, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন? হ্যাঁ, আপনার উত্তরটা শুনতে চাইবো। মণিপুরে কি করা উচিত, জটিল একটা প্রশ্ন। প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই সমস্যাটাকে শুধুমাত্র একটা ল অ্যান্ড অর্ডারের সমস্যা বলে দেখাটা আমাদের সবার আগে বন্ধ করতে হবে, এই দৃষ্টিভঙ্গিটাকে বন্ধ করতে হবে। এটা ল অ্যান্ড অর্ডারের প্রবলেম শুধুমাত্র নয়, এবং মণিপুরের ভেতরে কোন কোন শক্তিরা, বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, কোন কোন শক্তিরা সেখানে অশান্তিটাকে জিইয়ে রাখতে চাইছে। দেখুন, মণিপুরে এই যে কুকি উপজাতি যাদের সাথে সমস্যাটা চলছে, তারা পার্বত্য অঞ্চলে বসবাস করে এবং মৈতেইরা বসবাস করে নিচের অপেক্ষাকৃত যেটা ফার্টাইল অঞ্চল, সেখানে তারা বসবাস করছে। কুকিদের জীবনযাত্রা এমনিতেই খুব কঠিন, তার মধ্যে এই যে 2023-এর মে মাস থেকে শুরু করে তাদের যে কার্যত একটা চারিদিক থেকে অবরুদ্ধ অবস্থাতে চলছে, তারা অনেক ভায়োলেন্স তাদের পক্ষ থেকেও এসছে, তাদের পক্ষ থেকেও সশস্ত্রভাবে মৈতেইদের এগেইনস্টে ভায়োলেন্স করা হয়েছে। সবকিছু মাথায় রেখেও বলছি যে তারা এতদিনে
যে আন্দোলনটাকে চালিয়ে যাচ্ছে যেভাবে, বা যেভাবে তারা তাদের সশস্ত্র সংগ্রামকেও অনেকটা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এক্সটার্নাল সাপোর্ট ছাড়া অ্যাবসলিউটলি পসিবল না। তাহলে কারা সমর্থন করছে, কি উদ্দেশ্যে সমস্যাটাকে জিয়ে রাখছে, এখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির কি ভূমিকা রয়েছে, এইটা আমাদেরকে দেখতে হবে। এবং কোন রকম ভাবে পুলিশি বা আসাম রাইফেলস বা কোন রকম নিপীড়নের মাধ্যমে যে এই সমস্যার সমাধান হওয়ার নয়, সেটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে। একেবারে, অর্থাৎ এই দুটি জায়গা পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে যদি এই ধরনের সহযোগিতা করা হয়, তাহলে সেটা ভারতের বিদেশ মন্ত্রক এবং রয়ের দেখার কথা ছিল। জানি না কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি পদক্ষেপ করবে। এবং দ্বিতীয়ত, এই যে নিপীড়নের রাজনীতি, সেক্ষেত্রে প্রশাসনের কি ভূমিকা হওয়া উচিত, সহানুভূতির দৃষ্টিতে কি করা উচিত, সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দেখতে পারতো, হয়তো সেটা করতে পারেনি। আসবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়, যেখানে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সমস্যা থেকে সরে যাওয়ার ইঙ্গিত করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেক্ষেত্রে তার বক্তব্য এই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখে নেবেন। এবং অবৈধ অভিবাসী ইস্যুতেও কড়া অবস্থান জানিয়েছেন দুই নেতা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যে চুক্তি, সেই চুক্তির বিষয়ে যথেষ্টই আশাবাদী দুই নেতা। আমরা দেখে নেব এই প্রতিবেদন দুই নেতার এই বৈঠকের বিষয়ে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নির্বাচনী প্রচারে বারবার তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এলেই বাংলাদেশকে শায়েস্তা করবেন সেই আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে পুরোপুরি ডিগবাজি খেয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প বলেন, বাংলাদেশের বর্তমান সংকটে আমেরিকান ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এমনকি বাংলাদেশের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ছেড়ে দিলেন ট্রাম্প। Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. অর্থাৎ ক্ষমতায় আসার আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জো বাইডেন সরকার এবং আমেরিকান ডিপ স্টেটের বিরুদ্ধে যে দায় চাপিয়েছিলেন ট্রাম্প, তার থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন। ডিপ স্টেট কি? ডিপ স্টেট বলতে আইন এবং সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত রাষ্ট্রের বদলে কয়েকজন ক্ষমতাধর ব্যক্তি বা তাঁদের বন্ধুস্থানীয় ব্যক্তিদের নেটওয়ার্ককে বোঝায়, যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার করে, প্রকৃত ক্ষমতা প্রয়োগ করে এবং বাস্তবায়নে ভূমিকা রাখে। রাষ্ট্রের কাজে বেআইনিভাবে এমন প্রস্তাব বিস্তারকেই ডিপ স্টেট বলা হয়ে থাকে। বাংলাদেশে ইউনুস প্রশাসনের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ। তাহলে কি পাকিস্তানকে চটিয়ে বাংলাদেশে হস্তক্ষেপ করতে চাইছে না ট্রাম্প প্রশাসন? আবার বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে শত্রুর শত্রুকে বন্ধু বানানোর উদ্দেশ্যে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের ব্যাপারে হঠাৎ করে ট্রাম্পের অবস্থান বদলে এই প্রশ্নই ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞ মহলের একাংশকে। এদিকে হোয়াইট হাউসের মোদি ট্রাম্প বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি এবং জ্বালানি সংক্রান্ত একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার। প্রধানমন্ত্রী মোদি এবং ট্রাম্পের বৈঠককে কম্প্যাক্ট বলে ঘোষণা করা হয়েছে। ক্রুড, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত। ভারতকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জামও সরবরাহ করার প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার থেকে বহুমূল্যের F-35 যুদ্ধ বিমান কিনতে চলেছে ভারত। যেখানে রাশিয়া থেকে কম দামে তেল, প্রাকৃতিক গ্যাস কেনে ভারত, সেখানে কেন অনেক বেশি দাম দিয়ে আমেরিকার থেকে তেল কিনতে চাইছে ভারত? কেন ট্রাম্পকে খুশি করতে এত চুক্তি? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, মোদি ট্রাম্প বৈঠকে উঠে এসেছে অবৈধ অভিবাসী ইস্যুও। অবৈধ অভিবাসী ইস্যুতে ট্রাম্পের অবস্থানকেই সমর্থন জানিয়েছেন মোদি। মোদির দাবি, বেআইনিভাবে প্রবেশ করে বিশ্বের কোনো দেশেই থাকার অধিকার নেই কারণ, কিন্তু অপমানজনকভাবে সামরিক বিমানে করে হাতকড়া পরিয়ে কেন অভিবাসীদের ফেরানো হলো সেই বিষয়ে কোনো কথা শোনা যায়নি, কোনো বিবৃতিও প্রকাশিত হয়নি। কলকাতা টিভি। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনায় যাব, আমি একদম প্রথমে যে বাণিজ্য চুক্তিগুলো নিয়ে আজকে বড়াই করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তা নিয়ে আজকে রাজ্য বিজেপির মুখপাত্র অঙ্কন দত্তর কাছে আসবো। এই যে রাশিয়া ইরানের থেকে এত কম দামে তেল কেনার একটা সুযোগ ছিল, সেখান থেকে বেশি দাম দিয়ে মার্কিন থেকে তেল কেনা ভালো না? বেশি দাম তো হবে না,
খুব পরিষ্কারভাবে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে আমরা যখন বিদেশ নীতি নির্ধারণ করি তখন সরকার বিরোধী পক্ষ দেখি না, বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিএম দেখি না, আমরা দেখি রাষ্ট্র স্বার্থ। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যেমন রয়েছে তার আমেরিকার রাষ্ট্র স্বার্থ, ভারতের কাছেও রয়েছে তা ভারতের রাষ্ট্র স্বার্থ। ভারত নিজের স্বার্থকে রক্ষা করে নিজের মতো সিদ্ধান্ত নেবেন যেটা ভারতের পক্ষে প্রযোজ্য। এবং আজকে শুধুমাত্র তাই নয়, ঐতিহাসিক বাণিজ্যিক শেষ পর্যন্ত যে দামটা ছিল সেটা রাশিয়ার থেকে বেশি দাম ছিল আমেরিকার। না না, এখন অবধি আপনি দেখুন এর স্টেটমেন্ট দিয়েছেন শশী থারুর, কংগ্রেসের এমপি, তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে অয়েল এগ্রিমেন্ট যেটা হচ্ছে সেটা সেপ্টেম্বরে ফাইনালাইজ হবে এবং উনি একজন বিরোধী পক্ষের মানে সাংসদ হিসেবে, উনি জনপ্রতিনিধি হিসেবে উনি এটা স্বীকার করেছেন যে ন্যারেটিভে প্রধানমন্ত্রী মোদী এবং ভারত আজকে দিনে দাঁড়িয়ে বিদেশ নীতি চালিয়ে এসেছেন তা কার্যত ওয়ান্ডারফুল এবং ঐতিহাসিক। উনি না না, সেটা নিয়ে আমরা দেখেছি যে ভারসাম্যের রাজনীতি যেটা এস জয়শঙ্কর করেছেন সেটাকে তো সবাই মানে মুক্ত কণ্ঠে সেটাকে স্বাগত জানিয়েছেন, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে ভারতীয় পণ্যের 25% আরোপ করা হচ্ছে। ভারত ট্যারিফ রেট এখন অবধি ডিসাইড হয়নি, 28টা পণ্যে ভারত শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে, মার্কিন পণ্যে 28টা পণ্যে শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছে। আর সেই ক্ষেত্রে ভারতের পণ্যের উপর 25% রেসিপ্রোকাল বলেছেন, উনি রেসিপ্রোকাল বলেছেন যে ভারত যেভাবে করবেন আমেরিকান যুক্তরাষ্ট্র সেইভাবে তাকে জবাব দেবেন। এটা এর আগে হয়েছে এই যুদ্ধাস্ত্র কোনটা? এই যে যুদ্ধাস্ত্র আজকে যেটা কেনা হচ্ছে কোনটা এখন অবধি বলুন? কোনটা? F-35 থেকে যেগুলো কেনার কথা বলা, F-35 অফার করা হয়েছে, F-35 কেনা হয়নি, বলা হয়েছে চুক্তি হয়নি। F-35 আবারও বলছি, F-35 নিয়ে অফার করেছে ভারত রাষ্ট্রকে। ভারত রাষ্ট্র কিন্তু এখন অবধি কোনো মন্তব্য করেনি যে সেই ফাইটার জেট আমরা রাশিয়ার থেকে নেব না মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে নেব। আমরা পরীক্ষা করব, আলোচনা করব, তারপর ডিসিশন হবে। যা ডিসিশন হবে মে মাসে হবে। আমাদের যিনি বিদেশ সচিব রয়েছেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রেস রিলিজ। আমি কংগ্রেসের কাছে আসব। 28টি পণ্যের শুল্ক প্রত্যাহার, অন্যদিকে ভারতের স্টিল সহ একাধিক পণ্যের 25%-এর মতো ট্যারিফ বসাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তারপরে আমরা দেখতে পেলাম এই যে এতজন অভিবাসীকে ফিরিয়ে দেওয়া হলো হাতকড়া বেঁধে, তা নিয়ে লোকসভায় দাঁড়িয়ে যখন বলছেন এস জয়শঙ্কর, কিন্তু ওই যে যৌথ বিবৃতি সেখানে কিছু বলা হলো না। কিভাবে দেখছেন ট্রাম্পের চাপের কাছে আত্মসমর্পণ? দেখুন 28টা নয়, আমাদের হিসেব মতো 40টার মতো আইটেম অন্তত বাজেটে যেরকম বলা হয়েছে, যেখানে ডিউটি কাট হবে এবং প্রধানত ভারত থেকে যেটা যায় স্টিল এবং অ্যালুমিনিয়াম, তার উপরে 25% বাড়ানো হচ্ছে। এখন এটা কিন্তু ট্রাম্প আগেই বলে দিয়েছেন এবং মার্কিন সরকার থেকে 25%-এর হিসেবটাও কিন্তু আগে থেকে বলা। এটা এমন নয় যে পরে কি হবে না হবে, সে পরে ঠিক হবে, এটা এমন কোনো ব্যাপার নয়, কিন্তু এটা আগে থেকে ঠিক। এবার কথাটা হচ্ছে যে আমরা যখন তেলটা কিনছিলাম রাশিয়ার থেকে, অনেক বাজার দর থেকে অনেক কম দামে কিনেছি এবং সেই তেল আমরা আবার পৃথিবীর অন্যান্য দেশকে সরবরাহ করেছি এবং একটা সময় দেখা গেছিল যে ভারত সৌদি আরবের থেকে বেশি তেল সরবরাহ করেছে। সারা পৃথিবী সেই জিনিসটা লক্ষ্য করেছে এবং আমরা প্রত্যেকে সেটাকে সাপোর্ট করেছি যে সেই অবস্থাতে সেই জিনিসটা যেটা করা হয়েছিল সেই সিদ্ধান্তটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত ছিল। কেননা যদিও রাশিয়ার উপরে স্যাংশন ছিল, কিন্তু ইউরোপেরও সমস্ত দেশ চাইছিল যে যদি ওই কম দামের তেলটা যদি ভারত আমাদের দেয় আমরাও বেঁচে যাব, কারণ যুদ্ধকালীন যে পরিস্থিতি সারা পৃথিবীর স্বার্থ দেখেছে। আজকে আমেরিকার থেকে যে তেলটা কিনেছে তাহলে কি বিজেপি গ্যারান্টি দিচ্ছে বা ভারত সরকার গ্যারান্টি দিচ্ছে যে রাশিয়ার মতো ওই অতখানি কম দামে আমেরিকা তেলটা দেবে? একদম বলা হয়েছে। ঘটনাটা হচ্ছে যে আমেরিকা থেকে বেশি তেলটা নেওয়া হচ্ছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে আমাদের দেশ 2015-এর আগে পর্যন্ত আমাদের টোটাল যা তেলটা লাগে তার 23% কিন্তু আমরা দেশে নিজেরা তৈরি করতাম, 77% বাইরে থেকে আনতাম। আজকে আমরা 85% আনছি, 15% আমরা নিজেরা তৈরি করছি। অর্থাৎ এই যে 8% আমাদের আভ্যন্তরীণ উৎপাদনটা কমলো, এটা কার স্বার্থে? কোন শিল্প গোষ্ঠীর স্বার্থে? যেটা আমরা বারবার বলছি, এটা নিয়ে বলাই হয়েছে। এটা নিয়ে রাজ্যসভায় জবাব দিতে। আরেকটা বিষয়, আপনাদের নেতা সবসময় আমরা দেখি আদানিকে নিয়ে অনেক কথাবার্তা বলেন। আজকে আদানিকে নিয়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন যে দুই রাষ্ট্রনেতার বক্তব্যের মাঝখানে কোনো ব্যক্তিগত বিষয় আসে না। আদানি ব্যক্তিগত কিনা, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বিষয় কিনা আমি জানি না, তবে এটা উনি বলেছেন। আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন এই বিষয়টিকে? দেখুন, আদানি যদি ব্যক্তিগত হয় তাহলে যখন ভারত এবং বাংলাদেশের মোদির সফরকালে শেখ হাসিনার সঙ্গে তার আলোচনায় আদানি প্রসঙ্গ না হলে ওই বিদ্যুতের লাইনটা কিন্তু ওই মানে একদম ডেডিকেটেড ফর বাংলাদেশ অনলি। দ্বিতীয় আমি আর একটা উদাহরণ দিচ্ছি, অস্ট্রেলিয়ার পার্থে, অস্ট্রেলিয়াতে অনেক দেশের রাষ্ট্রনায়ক যান,
কিন্তু কোনোদিন শুনবেন যে পার্থে কোনো রাষ্ট্রনায়ক গেছেন? কেন পার্থে কিছু নেই, পার্থটা হচ্ছে অস্ট্রেলিয়ার একদম একটা অপোজিট এন্ডে। বাকি এই যে মেলবোর্ন, অ্যাডিলেড, হ্যান ত্যান এগুলো আর একটা এন্ডে, পার্থে কিচ্ছু নেই। কোনো রাষ্ট্রপ্রধানে যাওয়ার মতো ইম্পর্টেন্সের জায়গা নেই। নরেন্দ্র মোদী একমাত্র গেছিলেন। কেন গেছিলেন? আচ্ছা, আপনার প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় কেন গেছিলেন? আপনি বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলছেন, তারপরে আমরা কি দেখলাম? তারপরে দেখলাম যে একটা ভারতের প্রধানমন্ত্রী টেন্ডার জমা করতে গেছিল আদানি, কারমাইকেল কয়লা খনি, যার জন্য কেন গেছে রাহুল গান্ধী? জবাব দিন। ইরান ওমরের সাথে রাহুল গান্ধীর কি কাজ? ইরান ওমরের সাথে যে কাশ্মীরকে টুকরো করতে চায়, ভারতের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের যে বিদেশ নীতি, কেন্দ্রীয় সরকারের যে বিদেশ নীতি, সেইখানে মার্কিন আনুগত্য প্রকাশ পাচ্ছে বলে বিরোধীদের একাংশ বলছে যে মার্কিন আনুগত্য প্রকাশ পাচ্ছে। আপনারা কিভাবে দেখছেন? আপনারা কিভাবে দেখছেন? বিরোধীদের একাংশ বলছে মার্কিন আনুগত্য প্রকাশ পাচ্ছে, আপনারা কিভাবে দেখছেন? টেলিপ্রম্পটার নিয়ে খুব সুন্দর প্রেস কনফারেন্স হয়েছে, প্রশ্ন করতেই ফ্রাস্ট্রেশনে বলেছেন ব্যক্তিগত। আদানি নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বিষয়, তবে খুব ভালো একটা পেছন থেকে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? প্রধানমন্ত্রীকে নিয়ে এই মন্তব্য চলবে না। ওরে বাবা, আপনারা ওয়াকফ বিলে 755 পাতা একদিনে করতে দেবেন? এটা পার্লামেন্ট না, এরকম ভাবে মাইক বন্ধ করা যাবে না, এরকম ভাবে মাইক বন্ধ করা যাবে না। যেটা বলছি, ক্রিটিসিজম শোনার সামর্থ্য রাখুন। আরে ক্রিটিসিজম শোনার সামর্থ্য রাখুন। কিসের শিষ্টাচার? কিসের শিষ্টাচার? কিসের শিষ্টাচার? তৃণমূল তো প্রধানমন্ত্রী তিনি বলবেন ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, ব্যক্তিগত বিষয়, আবারও বলবো ব্যক্তিগত বিষয়, ভারতের বিষয়, তাহলে ভারতের বিষয় ভারতে জবাব হবে। ভারতের বিষয় ভারতে। আরে থাপ্পড়, থাপ্পড় মেরে গাল লাল হয়ে গেছে, শুনুন, গাল লাল হয়ে গেছে, রোজ থাপ্পড় খান, শুনে রাখুন, রোজ ভারতের প্রত্যেকটা জায়গায় থাপ্পড় খান। ব্যক্তিগত বিষয় মানে আমরা আমাদের জায়গায়, আমরা আমাদের দেশের ব্যবসায়ী নিয়ে বাইরের কোন রাষ্ট্রের কাছে জবাব দেব না। টেলিপ্রম্পটার নেই, সবার সময় কি তোমাকেই বলতে হবে? বাকিদেরও ভারতের বিরুদ্ধে আরে ভাই তৃণমূলের ওই বিজেপির বিরুদ্ধে কিছু বললেই চেঁচাতে হবে। বিজেপির বিরুদ্ধে বলুন, আরে বাবা চলে যাচ্ছে, এই জন্যই মণিপুরের কিছু বললেই সমস্যা, সেটা পার্লামেন্টে হয়, এখানেও তাই। করে দিয়েছে, আরে ভাই তোমাদের ক্লাস শুনুন, গোটা ক্লাসগুলো চড়েও রয়েছে। তীর্থরাজ সংক্ষেপে শেষ করুন। দেখুন, নরেন্দ্র মোদী, আমি জানি না কতদূর অঙ্ক করেছেন, আমি কোন স্কুলে পড়েছেন তাও তো জানি না, উনি একটা দারুণ একটা ইকুয়েশন দিয়েছেন, MIGA plus MAGA is equal to mega। ওটা বুঝবে না, ওটা বুঝবে না, মেক ইন্ডিয়া গ্রেট अगेन আর মেক আমেরিকা গ্রেট अगेन টা বুঝে নিন। ইন্ডিয়া গ্রেট কিভাবে হবে? ইন্ডিয়া গ্রেট কিভাবে হবে? হাঙ্গার ইন্ডেক্স কত? জার্নালিস্টদের ফ্রিডম কত? আমাদের ইনফ্লেশন রেট কত? তাহলে ইন্ডিয়া গ্রেট হবে কি করে? স্বীকার করুন, ইন্ডিয়াকে আপনাদের গ্রেট করতে হবে। ইন্ডিয়া এখনো গ্রেট নয়, আপনাদেরকে গ্রেট করতে হবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনি কথা বলছেন। আমি আসবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক প্রততুণ্ডর কাছে। আজকে এই যে মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে বাংলাদেশের বিষয়টি আমি মোদির হাতে ছাড়া হলো, এই মন্তব্যকে কিভাবে ব্যাখ্যা করছেন আপনি? মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে সেখানে যেটা দেখা যাচ্ছে যে আবার করে মনরো ডক্ট্রিন নামে একসময় একটা পলিসি ছিল আমেরিকার। মনরো ডক্ট্রিন মানে ছিল যে আমেরিকা শুধু উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার নিজের এলাকাটুকু দেখবে, তার বাইরে জিওপলিটিক্সে কি হচ্ছে তারা দেখবে না। তো কিছুটা ট্রাম্প এখন বাধ্য হয়ে, আমেরিকার ক্ষমতা এত বেশি ছড়িয়ে গিয়েছিল সারা বিশ্বে যে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে সেই পরিমাণ ব্যয় করার কোনো মানে আমেরিকার দেখতে পাচ্ছে না। ট্রাম্প এখন নিজের ক্ষমতাকে নিজের রাষ্ট্রে সংহত করতে চাইছেন। এরই একটা অংশ হিসাবে, শুধু বাংলাদেশ তো একটা দেশ, আপনি যদি ট্রাম্পের এনগেজমেন্টটা দেখেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে, আমি পাকিস্তানের কথাও বলছি এখানে, তাহলে দেখা যাবে যে দক্ষিণ এশিয়াতে ভারতকে একটা প্রিএমিনেন্ট পাওয়ার বা শক্তি হিসেবে আমেরিকা দেখছে
এবং এই দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বজায় রাখা, আন্তর্জাতিক সম্পর্কটা সেখানে যাতে সুষ্ঠুভাবে চলে সেটা দেখা, তার দায়িত্বটা সেখানে তারা ভারতকে দিতে চাইছে। প্রশ্ন হচ্ছে ভারত দায়িত্বটা নেবে কিনা। কারণ ভারতের তো একটা ঘোষিত পলিসি রয়েছে যে আমরা কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, তাদের সার্বভৌমত্ব, এগুলোতে আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করব না। এবং অতীতে অনেক আগেও নেহেরুর সময়তেও এরকম অফার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছিল ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়ে। নেহেরু কিন্তু অ্যাকসেপ্ট তখন করেননি। এবং এখনো আমাদের বিদেশ মন্ত্রক কিন্তু এখনো অব্দি জানাচ্ছে যে সরাসরি এইভাবে অন্য রাষ্ট্রের বিষয়ে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা তাদের এই মুহূর্তে কিন্তু নেই। অর্থাৎ ট্রাম্প আমাদেরকে বলছেন, কিন্তু এটা আমার মনে হয় দুটো পক্ষের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ খুবই সম্পর্ক এখন রয়েছে, সেই দিক থেকে তিনি এই প্রশ্নটা তুলছেন। হয়তো বা এখানে তিনি চায়নার বিরুদ্ধে একটা কাউন্টার হিসাবেও তিনি ভারতকে আরো তুলে ধরতে চাইছেন বলে বাংলাদেশের ইস্যুতে ভারতকে ইনভলভ করার কথা তিনি বলছেন। বেশ, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট সাংবাদিক সম্বিত পাল। আমার আপনার কাছে প্রশ্ন যে এই যে একদিকে বাণিজ্য চুক্তি, তার পাশাপাশি আমরা দেখলাম অবৈধ অভিবাসীদের যে ফেরত পাঠানো, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান এবং আদানি নিয়ে ব্যক্তিগত মন্তব্য কোট আনকোট। আজকে সার্বিকভাবে এই দুজন রাষ্ট্রনেতার যে বৈঠক, তাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, যে কোনো বিদেশ নীতি তৈরি হয় নিজেদের দেশের স্বার্থ রক্ষার জন্য, এবং সেই চেষ্টা নরেন্দ্র মোদীও করছেন, সেই চেষ্টা ডোনাল্ড ট্রাম্পও করছেন। কারণ এখনকার যে আন্তর্জাতিক পরিস্থিতি, সেটা ওই ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতিও নেই, বা ঠান্ডা যুদ্ধ পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আমেরিকান দাদাগিরি সব জায়গায় চলতো এবং সব জায়গায় তারা নাক গলাতো ইত্যাদি ইত্যাদি, সেই জায়গাটাও নিয়ে একটা মাল্টিল্যাটারাল ওয়ার্ল্ড। তো সেখানে আপনাকে সব পক্ষের সঙ্গেই নিজেকে এনগেজ করতে হবে, যেটা নরেন্দ্র মোদী করার চেষ্টা করেছেন। এবং একটা জিনিস দেখুন যে ট্রাম্প ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে, 1 মাসও হয়নি এখনো প্রায়, তার মধ্যে নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন আমেরিকায়, এবং তিনি এই তার যে পুরনো সম্পর্ক ট্রাম্পের সঙ্গে, সেইটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। এবং সেখানে আমরা দেখেছি ট্রাম্পও যে খুব তার জমি ছেড়ে দিয়েছেন, বা নরেন্দ্র মোদীও তার জমি ছেড়ে দিয়েছেন, একেবারেই তা নয়। দুজনেই কিছুটা কম্প্রোমাইজ করে চলছে। আজকে যেমন ট্রাম্প বলেছেন যে ট্যারিফ যুদ্ধের কথা হচ্ছে, যে রেসিপ্রোকাল ট্যারিফ বসানো হবে, সেখানে নরেন্দ্র মোদীকে সামনে দাঁড় করিয়ে ট্রাম্প বলেছেন যে ওখানে গাড়ি যদি বিজনেস করতে চায়, গাড়ির বিজনেস করতে চায়, প্রায় 70% মতো ট্যারিফ দিতে হয়, এটা চলতে পারে। তো সেখানে আবার প্রধানমন্ত্রীও একথা বলেছেন যে তার আর কি কি বিষয়ের উপর, কোন কোন এআই এর টেকনোলজি হোক, বা প্রতিরক্ষার ক্ষেত্রে হোক, বা বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে কিভাবে কোলাবোরেশন করতে পারে আমেরিকা এবং ভারত, সেটার দিকেও তিনি জোর দিয়েছেন একই জায়গায় দাঁড়িয়ে। এবং এই যে বাংলাদেশের প্রসঙ্গ আসছে, বা অভিবাসীদের প্রসঙ্গ আছে, এই বিদেশ নীতিতে আপনাকে দুপা পিছোতে হবে, একটা এগোতে হবে, এরকম ভাবে আপনাকে নেগোশিয়েট করতে হবে। তো এক্ষুনি এটা বলার মতো পরিস্থিতি আসেনি যে নরেন্দ্র মোদী হার মেনে নিলেন, তিনি একেবারে মাথা ঝুঁকিয়ে ফেললেন ইত্যাদি ইত্যাদি। আবার এই পরিস্থিতিও আসেনি এটা বলার মতো যে নরেন্দ্র মোদী সবকিছু জয় করে নিয়ে চলে এলেন আজকেই, বা সেটাই সম্ভব হলো যে দু দেশের মধ্যে সম্পর্ক একটা দারুণ তৈরি হয়ে গেল, এবং ডোনাল্ড ট্রাম্প যা বললেন সেই মতোই তিনি চলবেন ইত্যাদি ইত্যাদি, সেরকম কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা জানি ডোনাল্ড ট্রাম্প খুব আনপ্রেডিক্টেবল। এই বাংলাদেশেরটাও যে তিনি ছেড়ে দিলেন ইন্ডিয়ার উপর, তিনি বললেন বটে, কিন্তু তার মানে এই নয় যে তিনি একেবারেই চাইবেন না যে ইউএস এর কোন রকমই প্রভাব না থাকুক বাংলাদেশের, ভারতবর্ষের পুরোটা দেখেনি, ব্যাপারটা সেরকম নয়। কাজেই এই বিদেশ নীতির যে প্রশ্নগুলো জড়িয়ে রয়েছে এই ভিজিটের সঙ্গে, বা এই নেগোসিয়েশনের সঙ্গে, সেটা এই নেগোসিয়েশন চলবে, এবং এটা একটা নিরন্তর প্রক্রিয়া। সেখানে পিছতে হবে, এগোতে হবে ইত্যাদি। এবং আদানি প্রসঙ্গ আপনি যেটা বলছেন, সেটা নরেন্দ্র মোদীর এই উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না ওখানে। আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতেই হবে। না, আমাদের সময় আজকে একেবারেই শেষ পার্থদা। আমরা আজকের আমাদের এখন সামনে তাকাতে হবে যে ভারত মার্কিন এই যে চুক্তি, সেই চুক্তির দ্বারা ভারত কতটা লাভবান হয়, এবং অবশ্যই মণিপুরের স্বার্থ রক্ষায়, মণিপুরবাসীর স্বার্থ রক্ষায় আগামী দিনে কেন্দ্রীয় সরকারের ভূমিকার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় ছিলেন মৈনাক পুততুণ্ড, সম্বিত পাল, অঙ্কন দত্ত, পার্থ মুখোপাধ্যায়, তীর্থরাজ বর্ধন। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন স্বাধীন।